করল তে। জাঙ্কুক আবারও বাহু টেনে ধরে দাঁড় করালো। অতিরিক্ত কোনো কিছুই ভালো না তে। কি ভালো আর কি ভালো না তা আমি নিশ্চয়ই আপনার থেকে শিখবো না। অবশ্যই শিখবে, আমি তোমার টিচার। কোন বাড়ির টিচার আপনি? আপনার ব্যবহার টিচারের মতো, একটা বখাটে রাস্তার ছেলের মতন। আবারও চড় পড়ল তের গালে। তুমি কোনোদিনও মানুষ হবে না? কি সব কথা এইটুকু মেয়ের মুখে? মাত্র পড়ে ইন্টার ফার্স্ট ইয়ারে, আর একদিন যদি এরকম বাজে কথা মুখ থেকে বের করো, এই মুখ আর মুখ থাকবে না। ঘর থেকে বেরিয়ে চলে গেল জাঙ্কুক। রাগে ফুঁসতে থাকলো তে। চান পাখিরা অনেক তো রাগ গালাগাল শুনলে, এবার চলো তোমাদের পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের নায়ক আর নায়িকার সাথে। কিম তেয়ং বাবার একমাত্র মেয়ে, আদরের দুলালি, বেশ বড়লোক পরিবারের সন্তান। বাবা মায়ের অনেক চাওয়ার পর পাওয়া সন্তান, তাই একটু বেশি আহ্লাদি, যার ফলে খুব জেদি আর উগ্র মেজাজের। তবে 3 বছর বয়সেই তার মা মারা গেছেন। বাবার আদরেই বড় হয়েছে। শহরের সবচেয়ে নামকরা কলেজে পড়ে। অপরদিকে জিয়ন জাঙ্কুক নামকরা ইন্ডাস্ট্রির মালিক। বাবা মায়ের দ্বিতীয় সন্তান হলেও এখন একা। অনেক ছোটবেলায় বাবা মারা গিয়েছেন। মাকে নিয়েই তার পরিবার। এখন তার বয়স 28 পেরিয়ে 29 ছুঁই ছুঁই, অথচ যে মেয়েকে ভালোবাসে তার বয়স এখনো 18তে পড়েনি। মেয়েটা আর কেউ নয়, তার স্টুডেন্ট তে, যার জন্য সে কলেজে গেস্ট লেকচারার হিসাবে জয়েন হয়েছে। জাঙ্কুক বেরিয়ে যাওয়ার পরই তে ঘর থেকে বের হয়। বাবা তাকে ডেকে পাঠিয়েছেন তের সামনে ইয়ার চেঞ্জের এক্সাম, তাই যেন কাল থেকে তাকে পড়াতে আসে। অথচ এ ব্যাপারে সে কিছুই জানে না। সে কিছুতেই এই লোকের কাছে পড়বে না। গত 2 মাসে বেশ রাগ আর বিরক্ত এই লোকের উপর। কলেজে আসে, 7 দিন পর পর ক্লাস নেয়। যে দিনটাই ক্লাস নেয় ওই দিনটা বিষের মতো লাগে তের কাছে। আর এখন কিনা বাড়িতে সপ্তাহে 4 দিন সহ্য করতে হবে। ভাবা যায়? কিছু বলতেও পারবে না, কারণ বাবা পড়ালেখার ব্যাপারে বেশ সিরিয়াস। সোফায় বসে আছে জাঙ্কুক, সামনে মিনহো বসে। কথাবার্তা শেষ করে বলল, বাবা নাস্তা খাও, আমার একটু শরীর খারাপ করছে, আমি একটু ঘরে যাই। জি আঙ্কেল, অবশ্যই। মিনহো ঘরে চলে যেতেই জাঙ্কুক ইশারায় তেকে ডাকলো। তে মুখ ভেঙচি কেটে সোফায় গিয়ে বসলো। গালে 5 আঙুলের দাগ স্পষ্ট। জাঙ্কুক উঠে তের পাশে বসলো। দেখো তে, আমি তোমাকে মারতে চাইনি আর মারতে চাইও না, কিন্তু তোমার এক একটা কাণ্ডকর্ম আমাকে তোমার গায়ে হাত তুলতে বাধ্য করে। কাল ক্লাস শেষে বলেছিলাম ইউনোর সাথে মিশবে না, ছেলেটা ভালো না, তাও তুমি সেদে সেদে ওর হাত থেকে আইসক্রিম খেলে। আজ আমায় ডেকেছে তোমার বাবা তোমাকে পড়ানোর জন্য, আর তোমাকে বললো তোমার ঘর দেখিয়ে আনতে। তুমি কি করলে? ঘরে নিয়ে গিয়ে আমার কলার ধরে আমায় থ্রেট করা শুরু করলে। এসব কোনো ভদ্র আচরণ, ভদ্র মেয়ের কাজ? আমি অভদ্র আপনি জানেন না? জানি, এতটা অভদ্র জানতাম না। কাল থেকে শিখিয়ে দেব ভদ্রতা। কাল আপনি পড়াতে এলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোমার বাবা আমায় বলেছে তোমায় 3 দিন পড়াতে, কারণ তুমি তো ভালো করে জানো আমার অফিস সামলে তারপর কলেজের দিকে মন দিতে হয়। তোমার বাবা ভেবেছে আমি রাজি হব না, কিন্তু আমি তো এটাই চেয়েছিলাম, তাই অজুহাত দেখিয়ে 4 দিন বানিয়ে নিয়েছি। বলেই চোখ টিপ দিল জাঙ্কুক। তে চিৎকার করে বলল, আপনাকে আমার সহ্য হয় না, তবুও কেন এমন করেন আমার সাথে বলুন তো? চিৎকার করছো কেন তে? তোমার বাবা জানলে সমস্যা তোমারই হবে। হয়তো আমার সাথে তোমার বিয়েটাও দিয়ে দিতে পারে, তখন কিন্তু। চুপ হয়ে গেল তে। উঠতে নিল কিন্তু পারল না। জাঙ্কুক হাত টেনে কোলে বসিয়ে দিল। ঘাড়ে নাক খুঁজতে খুঁজতে বলল, চলে যাচ্ছ? যাও, কিন্তু কাল থেকে 6 দিন পর কলেজে দেখা হবে, তাই ভেবো না আমি তোমার খবর পাবো না। তুমি 24 ঘন্টা কি করো সব খবর আমার কাছে থাকে, তাই কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো না, ফল ভালো হবে না। কাল সন্ধ্যা 6টায় আমি আসছি, বই খাতা নিয়ে রেডি থেকো। আর অনলাইনে থাকবা কম, 10টার পর অ্যাক্টিভ পেলে খবর আছে। যাও, এখন ঘরে যাও। বলে থেকে কোল থেকে উঠিয়ে দিল। এদিকে রাগে অন্ধ হয়ে গেছে তে। ঘরে গিয়ে ধরাম করে দরজা আটকে দিল। বিছানার বালিশ বেডশিট ছুঁড়ে ফেলে দিল তে।
বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ এলো। বুঝতে পারলো জঙ্কুক চলে যাচ্ছে। দাঁত কটমট করে বিছানাপত্র তুলে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লো। কিন্তু সারা রাত ঘুমাতে পারলো না। এক অজানা কারণে ঘুম এলো না। সারা রাত নির্ঘুম কাটিয়ে দিল, কিন্তু সকাল হতেই ঘুমের রাজ্যে চলে গেল তে। সেদিন আর কলেজে যাওয়া হলো না তে। সন্ধ্যায় রোজ খালা এসে বলল, তে মামনি তোমার স্যার এসেছে বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। তে জানালার পাশে বসে ফেসবুকিং করছিল। স্যারের কথা শুনে যেন গায়ে জ্বালা ধরলো। ফোনটা আছড়ে বিছানার উপর ফেলে উঠে দাঁড়িয়ে ঘুরতে দেখে জঙ্কুক হাসি মুখে দাঁড়িয়ে আছে। মুখটা কালো করে বেডরুমের সাথে অ্যাডজাস্ট রিডিং রুমে ঢুকে পড়লো। পিছু পিছু জঙ্কুকে গিয়ে বসলো। চেয়ার টেনে বসে ব্যাগ থেকে বই বের করে জঙ্কুকের সামনে ছুড়ে দিল তে। হাতের মুঠো শক্ত করে চেপে তের দিকে সম্পূর্ণ ঘুরে বসলো জঙ্কুক। নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল, তে তুমি ভেবো না আমি তোমার সাথে ভালো ব্যবহার করি দ্বিধায় আমি শান্ত ছেলে, আমার রাগ নেই, এটা মনে করার কিছুই নেই। তাচ্ছিল হাসলো তে। ভদ্র কিভাবে বানাতে হয় তা আমি জানি, আর তোমাকে ভদ্র বানিয়েই আমি ক্ষান্ত হব। দেখুন আপনার লেকচার বন্ধ করে পড়াতে এসছেন, পড়ান। খাতা নিয়ে কিছু রসায়নের ক্যালকুলেশন উঠিয়ে তের দিকে এগিয়ে দিল জঙ্কুক। খাতার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, দেখুন স্যার, আমি আপনাকে যতটা অপছন্দ করি তার থেকেও বেশি অপছন্দ করি এই 11 অধ্যায়টা। মুচকি হাসলো জঙ্কুক। এটাই পড়তে হবে। রাগে নিজের মাথা চুল ছিঁড়তে ইচ্ছা করছে তের। দাঁতে দাঁত চেপে বিক্রিয়া সহ সম্পূর্ণ আলোচনা লিখলো, যার কিছু সঠিক হলো, কিছু হলো না। জঙ্কুক সেগুলো বুঝিয়ে দিতে লাগলো তেকে। তে মনোযোগ অন্যদিকে। কাল যেভাবেই হোক ইউনোর প্রপোজাল একসেপ্ট করবে ও। এই স্যারের থেকে দূরে দূরে থাকতে হবে। বিরক্তকর একজন মানুষ। কেন যে ওর সাথে এমন করে তার কোনো সুস্পষ্ট কারণ খুঁজে পায় না তে। এসব চোখ এড়ালো না জঙ্কুকের। কোনো রকম 1 ঘন্টা পরে উঠে গেল তে। ঘন্টার অপেক্ষাতেই যেন ছিল। বইপত্র সেভাবে রেখেই উঠে গেল। পিছন থেকে হাত টেনে ধরে কাছে টানলো জঙ্কুক। চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, খুব জলদি তোমায় পার্মানেন্টলি নিজের করে নিব, সপ্তাহখানিক সময় দাও। বলেই মুচকি হাসলো। তেকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। বোকা হয়ে তাকিয়ে রইল তে। পরের দিন ইউনিফর্ম পরে ব্যাগ হাতে নিয়ে ডাইনিং এ গেল তে। গুড মর্নিং বাবা বলে চেয়ার টেনে বসতেই চোখ কপাল উঠে গেল। বাবার পাশে চেয়ারে বসে আছে জঙ্কুক। মুচকি মুচকি হাসছে। কপাল কুঁচকে গেল তের। স্যার, আপনি এত সকালে এখানে? জঙ্কুক কিছু বলার আগেই মিনহো বলল, আমি আসতে বলেছি মামনি। আসলে আমি একটা কাজে শহরের বাইরে যাচ্ছি। এতদিন আমি শহরের বাইরে গেলে তো তোমার সাথে রোজ থাকতো, কিন্তু রোজের স্বামী মারা গেছে আজ ভোরে, উনি গ্রামে গেছেন। এখন তোমায় একা রেখে যাওয়াটা তো পসিবল না, তাই তুমি সপ্তাহখানেক জঙ্কুকদের বাসায় থাকবে। হোয়াট বলে দাঁড়িয়ে পড়ল তে। বাবা, আর ইউ ম্যাড? একজন অপরিচিত লোকের বাসায় আমি কি করে থাকি? কুল মাই প্রিন্সেস, তুমি ভাবলে কি করে একজন অপরিচিত লোকের বাসায় আমি তোমায় রেখে যাব? জঙ্কুক আমার আত্মীয়ের চেয়েও কাছের লোক। আর তোমার মাকে আমি কিভাবে বিয়ে করেছি শুনবে? সে জঙ্কুকের মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল। ভাবির মাধ্যমেই আমাদের বিয়েটা হয়েছে। আর জঙ্কুককে আমি ছোট থেকে বড় হতে দেখেছি। তার জন্যই ওকে তোমার পড়াশোনার দায়িত্বটা দিয়েছি। অন্য কেউ হলে এত বিশ্বাস করতাম না। তে মাথা নিচু করে বসে আছে। রাগে তার শরীর জ্বলছে। বাবা এটা কি করে করতে পারলো? যাকে আমি 1 মিনিটও সহ্য করতে পারি না, তাকে কিনা 1 সপ্তাহ সহ্য করতে হবে। মাই গড। তে প্যাক করে নাও। জঙ্কুক তোমাকে কলেজে ছেড়ে দিয়ে তোমার ব্যাগ নিয়ে বাড়ি চলে যাবে। আমি একটু পরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হব। তে না খেয়ে উঠে গেল। লাগেজ বের করে টি শার্ট, টপ, স্কার্ট, জিনিসপত্র এলোমেলো ভাবে ব্যাগে ঢুকিয়ে বের হয়ে এলো। বাবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। মেয়ে বেরিয়ে যেতে কাউকে কল করলো মিনহো। সালামের উত্তর নিয়ে বলল, কাগজপত্র রেডি করো, আমি আজই উইল করব, আমি আসছি। তারপর কল কেটে অন্য কাউকে কল করে সালাম দিল। ভাবি, যা করার জলদি করতে চাই, আমার সময় ফুরিয়ে আসছে। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। কল কেটে স্ত্রীর ছবিটার সামনে দাঁড়ালো মিনহো। আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি গো।
আমি পালন করে যাচ্ছি বলে 2 ফোঁটা চোখের পানি ফেললো। গাড়িতে বসে আছে জংকুক আর তে। তে অনবরত পকপক করে যাচ্ছে। ননস্টপ কথা বলা এই মেয়ের স্বভাব, কথা ছাড়া যেন বাঁচতেই পারে না। জংকুক নীরবে সব শুনছে আর মুচকি মুচকি হাসছে। দেখুন, আপনাদের বাসায় কে কে আছে? আমি কিন্তু ওখানে গিয়ে একটা সঙ্গী চাই। বাড়িতে যেমন রোজ খালার সাথে কথা বলি সেরকম। আপনাকে আমার পছন্দ না, তাই আপনার সাথে বলবো না। আর শুনুন, বাবার বন্ধুর ছেলে আপনি, আমায় বলেননি কেন? আর আমায় আগের থেকেই চেনেন, তা কেন বলেননি? আগে থেকেই চেনেন বলেই এভাবে অসভ্যতামি করেন, তাই না? আপনি একটা বাজে ছেলে। বাবা তবুও কেন আপনাকে এত বিশ্বাস করে বুঝি না। এই মেয়ে, আমি তোমার সাথে অসভ্যতামি করি? ভুরু কুচকে বলল জংকুক। করেনি তো, বিয়াদবিও করেন। কি বললে? এইটুকু মেয়ে আমি তোমার সাথে বিয়াদবিও করি? বিয়াদবির কি বোঝো তুমি? অনেক কিছুই বুঝি। সেসব কথা বাদ দাও। আজ কলেজে গিয়ে ইউনোর ধারে কাছেও ঘেঁষতে যেন না দেখি, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। আপনি কে ভালো খারাপ করার? আজ আমি ইউনোর প্রপোজাল অ্যাকসেপ্ট করব। ছেলেটাকে আমার হেব্বি লাগে। আমি তো আর কিছু বলতে পারলো না তে। জংকুক গাড়ি সাইড করে ততক্ষণে তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়েছে। তে ধাক্কাতে লাগলো। 1 ইঞ্চিও সরলো না জংকুক। এবার সমানে পিঠে বুকে খামচাতে লাগলো। পিঠ ছিলে রক্ত বের হয়ে গেছে প্রায়। তখন ছাড়লো জংকুক। রাগে কাঁপছে তে। ঠাস করে চড় বসিয়ে দিল জংকুকের গালে। জংকুক কিছু বলল না, চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল তের দিকে। নিজের ঠোঁট ঘষছে তে। গাড়ি থেকে নামার চেষ্টা করলে বাঁ হাত টেনে নিজের মুখের কাছে আনলো জংকুক। আজ যদি উল্টোপাল্টা কিছু দেখেছি তো এর চেয়েও বাজে কিছু হবে। আর এমন কিছু করব যা তোমার মতো মেয়ের ধারণার বাহিরে। সারা জীবন হাত কামড়াবে তখন। ধাক্কা দিয়ে সরালো তেকে। দ্রুত ড্রাইভিং করে কলেজে এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমে দাঁড়ালো জংকুক। তে এরকম একটা কাজ করবে কল্পনাও ভাবতে পারেনি জংকুক। তে গাড়ি থেকে নেমে দৌড়ে মাঠের মাঝখানে গিয়ে ইউনোকে জড়িয়ে ধরলো। পাশে সবাই ওদের দিকে তাকিয়ে হাততালি দিতে লাগলো। কেউ কেউ ছবিও তুলতে লাগলো। এমন ভাবে দুজন দাঁড়িয়ে আছে যেন ফিল্ম শুট করছে। জংকুক হাত মুঠো করে এগিয়ে এলো মাঠের মাঝখানে। স্যারকে দেখে সবাই কেটে পড়লো। পাশে দুটো ছেলে থেকে ফোন নিয়ে ছবিগুলো নিজের ফোনে নিল জংকুক। আর সে ফোন থেকে ডিলিট করে দিল। তে মুচকি হেসে জংকুকের কাছে এসে ধীরে ধীরে বলল, মিস্টার জিয়ন জংকুক, আমি কি কি করতে পারি তা আপনার চিন্তার বাহিরে। একটা শয়তানি হাসি হাসলো জংকুক। আমার ড্রাইভার এসে তোমায় নিয়ে যাবে ক্লাস শেষে। আর কিছু না বলে গাড়ির দিকে চলে গেল। জংকুকের এমন ব্যবহারে অবাক না হয়ে পারল না তে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। ইউনো তের কাঁধে হাত রাখতেই ক্লাসের দিকে চলে গেল দুজন। জংকুক গাড়ি থেকে তা স্পষ্ট দেখতে পেল। ফোন বের করে কল করতে করতে গাড়ি নিয়ে চলে গেল। বেকুইনের বুকে 3টে গুলি করতেই ফোন বেজে উঠল মিনহুর। দ্রুত গাড়িতে উঠে ফোন রিসিভ করলেন। হ্যালো জংকুক বাবা, বলো। আচ্ছা আমি দেখছি বলে ফোন কেটে দিয়ে দ্রুত ড্রাইভ করে সেখান থেকে চলে যায়। এদিকে অফিসে বসে আছে জংকুক। কোনো কাজে মন বসছে না। মিনহু যদি তের বিয়ে কায়ের সাথে ঠিক করেও আসে সেটা না হয় ম্যানেজ করা যাবে, কিন্তু বেকুইনের সাথে যদি ঝামেলা না হয়, সব ঠিক হয়ে যায়, তাহলে তো না, এটা কিছুতেই হতে দিব না আমি। আমার প্রতিশোধ আমি পূরণ করবই, আর আমার তেকেও বাঁচিয়ে নেব। তার আগে প্ল্যান মাফিক সব করতে হবে। অফিস থেকে বেরিয়ে ড্রাইভারকে কল করে বলল জংকুক নিজেই যাবে তেকে আনতে। কথা মতো সে নিজেই গিয়ে তেকে নিয়ে এলো। এভাবে ক্লাস থেকে ডেকে প্রিন্সিপালের কাছ থেকে ছুটি নিয়ে কেন নিয়ে এলো কিছুই বুঝতে পারছে না তে। ড্রাইভিং সিটে বসে তের সিট বেল্ট আটকে দিল। স্টিয়ারিং এ হাত রেখে স্টার্ট দিতেই তে চিৎকার করে উঠল। ভুরু কুচকে সেদিকে তাকালো জংকুক। ফুচকা ফুচকা বলে চিৎকার করছে। একটু সামনের দিকে এগিয়ে গেল। তে পারছে না জংকুককে গিলে খেতে। এই কিপটে, এই আমাকে ফুচকা না খাইয়ে নিয়ে এলেন কেন? হ্যাঁ, আপনার কি পকেটে টাকা নেই? না থাকলে কি আমার কাছে আছে, আমার টাকায় আমি খেতাম, আপনাকেও খাওয়াতাম, কেন চলে এলেন? এই মেয়ে থামবে? কেন থামবো? আমি থামবো না। আমার ফুচকা চাই মানে চাই, এক্ষুনি চাই, ফুচকা খাবো। তে একদম ধমকাবেন না। কিপটামি করে চলে এসেছেন, আবার ধমকান, সাহস তো কম না? পরে খেও,
এখনই খাবো, গাড়ি ঘোরান তে প্লিজ। আর কিছু বলল না তে, গাল ফুলিয়ে বসে রইল। জাঙ্কুক বার কয়েক আর চোখে দেখলো ওকে। এই হালকা ঠান্ডাতেও কপালে ঘাম জমেছে জাঙ্কুকের। একটা সূক্ষ্ম কিন্তু গভীর চিন্তা তাকে গ্রাস করছে। সব প্ল্যান ভেস্তে যাওয়ার চিন্তা। আদৌ কি তার পরিকল্পনা সফল হবে? শেষ করতে পারবে তো ওই নরপিশাচটাকে, ওই খুনিটাকে? তের কথায় ধ্যান ভাঙলো জাঙ্কুকের। এই মেয়েটা 1 মিনিট সময়ও চুপ থাকতে পারে না। উফ, কানের পোকা মেরে ফেলল একদম। এত কথা যে কিভাবে বলতে পারে? এই বলে আমায় একদম অপছন্দ করে, তবুও চুপ থাকে না। ননস্টপ মুখ চলতেই থাকে। খুব সানন্দে তেকে ঘরে ঢুকালেন জাঙ্কুকের মা জিন। তেও আন্টিকে সালাম দিয়ে জড়িয়ে ধরলো। দুজন কিছুক্ষণ সোফায় বসে গল্প করলো। তারপর জাঙ্কুক একটা রুম দেখিয়ে দিয়ে বলল, এটা তোমার রুম, ব্যাগ ও রুমেই আছে, যাও ফ্রেশ হয়ে নাও। তে হাসি মুখে বলল, আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি আন্টি। যাও আম্মু, আমি তোমার জন্য খাবার রেডি করছি। ইজি চেয়ারটাতে বসে সিগারেটের সাথে মদ পান করছেন মিনহো। তার ক্রাইম পার্টনারকে তার হাতে খুন হতে হবে কখনো ভাবেনি মিনহো। শুধু ক্রাইম পার্টনার তো নয়, জানের জিগার দোস্ত ছিল। সে গিয়েছিল নতুন একটা উইল করতে, তার সাথে কায়াতের বিয়ে ঠিক করতে। কিন্তু বেকুইন প্রপার্টির জন্য এভাবে পাল্টি খাবে ভাবেনি মিনহো। তাই তো হবু বিয়াইকে খুন করে শহর ত্যাগ করতে হলো। ইজি চেয়ারটায় বসে ঝিমাচ্ছেন তিনি। হঠাৎ টেবিলের উপর থাকা দুটো ফোনের মধ্যে একটি ফোন বেজে উঠল। সিগারেটের শেষের অংশটা পাশে থাকা ডাস্টবিনে ফেলে ফোন হাতে নিল। জাঙ্কুকের হোয়াটসঅ্যাপ থেকে 4-5টা মেসেজ। তার মেয়ে তের সাথে আর একটা ছেলে ক্লোজ পিক। যদিও এসবে কিছু আসে যায় না তার, তবুও বাবা নামক একটা উপাধি পাওয়াই একটু তো ভাবা উচিত। ফোনটা রেখে একটা কথা গভীরভাবে ভাবতে লাগলো মিনহো। মেয়েটা তার পরের ঘরে সন্তান হলেও তার তো বাকিটা জীবন কাটানোর জন্য একটা ব্যবস্থা করে দেওয়া দরকার। অন্তত 3 বেলা ভালো মন্দ খেতে পারে এমন ঘরে বিয়ে দিয়ে দেওয়া দরকার। আচ্ছা, জাঙ্কুকের কাছে দিয়ে দিলে কেমন হয়? কিন্তু ও যে শত্রুর ছেলে। আরে এক জায়গায় হলেই হলো, ওই মেয়ে 3 বেলা খেতে পেলেই হলো। জাঙ্কুক মন্দ কিসে? তাছাড়া অতীত তো 20 বছর আগে কেটে গেছে। আর উইল হয়ে গেলে সেও লাপাতা হয়ে যাবে। 2 ছেলে স্ত্রী নিয়ে বেশ ভালো কাটবে তার। দীর্ঘশ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। পাঞ্জাবি পাল্টে নতুন পাঞ্জাবি পরে নিল। আতর মেখে মানিব্যাগ নিয়ে বেরিয়ে গেল বেশ খুশি মনে। ফোন দুটো ভুল করে রেখে গেছে। তেকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন জিন। সদর দরজা থেকে লম্বা সালাম ভেসে আসলো। জিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, তবুও জাঙ্কুকের দিকে তাকাতে সে চোখ ইশারা করায় হাসি মুখে সালামের উত্তর দিলেন। তে উৎকণ্ঠা নিয়ে বলল, বাবা তুমি তুমি যাওনি রাজশাহী? মুখটাতে রাগী ভাব এনে তের হাত ধরে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড় করালেন মিনহো। তুমি তা দিলে কই? কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে? চলো বাড়ি, আজই তোমার বিয়ে দেবো আমি। বাবা কি বলছো? কি কি করেছি আমি? কি করনি তাই বলো। বলে পকেটে হাত ভরে ফোনটা খুঁজতে লাগলো। ফোনটা ফেলে এসেছি। কলেজের সেই ছেলেটাকে যার সাথে তুমি মাঠে জড়াজড়ি করছিলে, তুমি এতটা নিচে নামতে পারো? আমি এসবের জন্য কলেজে পাঠাই তোমায়? তে রাগী ভাব নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, সব আপনি করেছেন। আপনি বাবাকে? আর কিছু বলার আগেই ধমকে দিল মিনহো, চুপ করো। ও না বললে কি করে জানতাম তোমার কুকর্মের কথা? বাবা শাট আপ। রাগী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে তে। পারলে জাঙ্কুককে গিলে ফেলবে। দূর থেকে জাঙ্কুক মুচকি মুচকি হাসছে। শয়তানি হাসি হাসলো তের দিকে তাকিয়ে। জিন সুর লাগিয়ে বললেন, বৌমা তো আমিও খুঁজছি ভাই। তা মেয়েকে কি আমার ঘরে দেওয়া যায় না? মিনহো বুঝেও না বোঝার ভান করে বলল, ঠিক বুঝলাম না ভাবি। আমরা বসে কথা বলি? জি অবশ্যই। বলেই সোফায় বসে পড়লেন মিনহো। আসলে আমি বলতে চাচ্ছি, তেকে আমি আমার জাঙ্কুকের বউ করে আনতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। মিনহো পুরো কথা শেষ করার সাথে সাথেই বলল, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। তাছাড়া জাঙ্কুক ভালো ছেলে। জিন ঘাড় ঘুরিয়ে ছেলের দিকে তাকাতেই সে মেকি হাসি দিল। ফার্স্ট প্ল্যান সাকসেসফুল।
ততক্ষণে জটলা পাকাতে উদ্যত হতে, বাবা উনি আমার স্যার, আমি ওনার স্টুডেন্ট, আমি কি করে? চুপ করো, তোমার মতামত কেউ জানতে চায়নি। কি কাণ্ড করো তা তো জানতে বাকি নেই বাবা হয়ে, ছিছি। তে এবার কান্নায় চলে এলো, ভীষণ কান্না, তবু দাঁতে দাঁত চেপে ঠায় দাঁড়িয়ে রইল। তাহলে ভাই কবে? পুরো কথা শেষ হতে দিল না মিনহু, বলে উঠলেন, আজ হলেই তো ভালো হতো, কিন্তু আজ তো প্রায় বিকাল হয়ে গেছে। ও নিয়ে আপনি কিছু ভাববেন না আঙ্কেল, আপনি যখন চাইছেন আজকেই সব ব্যবস্থা করছি। বেশ খুশি হলেন মিনহু, কাঠখড় না পুড়িয়েই এত বড় স্বার্থ হাসিল করতে পারবে তা কল্পনায় আসেনি। তিনি গা এলিয়ে বেশ আয়েস করে সোফায় বসলো। জিনতেকে উপরে যেতে বলে সেও গেল। জাঙ্কুকের কাছে গিয়ে বলল, বাবা সব রেডি করেছিস তো? ধরা পড়লে কিন্তু। ঘাবড়িও না মা, সব রেডি। আর এখন ধরা পড়লেও সমস্যা নাই, সাথে সাথে শুট করে দিব, কারণ খবর পেয়ে গেছি মিনহু বেকুইনকে খুন করে এখানে এসেছে। কি বলছিস? এত পরাণের বন্ধু, টাকার কাছে এসব কিছুই না মা। বেকুইন যখন জানতে পারলো তেকে কায়ের সাথে বিয়ে দিল, তের নামে কোনো প্রপার্টি দেবে না, তখন বেঁকে বসলো বেকুইন। অমনি কথা তর্কাতর্কি চলতে থাকে, একটা সময় শুট। আর তাই তো সে আমার সাথে তের বিয়ে দিতে রাজি হলো। কিন্তু একটা কথা বুঝছি না, এত তাড়াহুড়ো করছে কেন? এক সপ্তাহ পরে হলেও তো হয়, ধুমধাম করে হতো। মা পরশুতের জন্মদিন, মানে 18 বছর পূর্ণ হবে, তাই এত তাড়াহুড়ো। মিনহু চাই ওর 18 বছর হওয়ার আগেই তার দুই ছেলে নামে প্রপার্টি ভাগ করে দিয়ে সিঙ্গাপুরে চলে যেতে, কারণ 18 বছর হলে অধিকার চাইতে পারে বা ঝামেলা হতে পারে উইল করতে। কি বলছিস? ঠিকই বলছি মা, আজ বিয়ে হলে সে কালকেই চলে যাবে। যা করার আজকেই করতে হবে। তাহলে তুমি টেনশন নিও না, আমি সব ঠিক করে ফেলেছি। আমরা সফল হব তো বাবা? হব মা, অবশ্যই হব। জিন ছেলে মাথায় হাত বুলিয়ে তের কাছে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেল। নতুন লাল শাড়ি আর নিজের কিছু গহনা দিয়ে তেকে সাজিয়ে দিয়েছে জিন। তের রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে, তবু মুখ শক্ত করে সব সহ্য করছে শুধু বাবার কথায়। নিচে নিয়ে আসতেই দেখলো জাংকুক, মিনহু, উকিল, কাজী সহ আরো কয়েকজন লোক বসা। পাশের বাড়ির জেনি আন্টিও এসেছেন। তেকে জাংকুকের পাশে বসিয়ে নিজে জেনির পাশে বসলেন জিন। একটা খাতায় কি সব লিখে জাংকুকের দিকে এগিয়ে দিল কাজী সাহেব। জাংকুক সাইন করে তের দিকে এগিয়ে দিল। তে কাপা হাতে কলম ধরলো। বাবার দিকে তাকিয়ে কিছু বলতে নিলে তিনি চোখ বড় বড় করে বলল, সাইন কর। তে সাইন করে দিল। কাজী সাহেব তেকে কবুল বলতে বলল। প্রথমবার একটু দেরি করলেও বাকি দুবার তাড়াতাড়ি বলে দিল বাবার ধমকারিতে। জাংকুক তো এক নিঃশ্বাসে বলে ফেললো। সবাই মিষ্টি মুখ করলো। কাজী বেরিয়ে গেল। জেনি ফোন বাজলে সে জানালো তার হাজবেন্ড এসেছে অফিস থেকে, সেও চলে গেল। কাজীর সাথে আসা লোকটাও চলে গেল। সোফায় বসা 4 জন মানুষ, জাংকুক, মিনহু, জিন আর উকিল। জাংকুকের চোখের ইশারায় উকিল ফাইল বের করে মিনহুর সামনে রেখে বলল, সাইন করুন এখানটায়। কিসের পেপার বলেই প্রথম পাতায় চোখ বোলালেন তিনি। দ্বিতীয় পাতায় যেতে পৃষ্ঠা উল্টাতেই উকিলের ফোন বেজে উঠল। হ্যালো বলে চিল্লাতেই সবাই তার দিকে তাকালো। হ্যাঁ হ্যাঁ বলেই ফোন রেখে দিয়ে বলল, স্যার জলদি সাইন করুন, সময় কম, আমার যেতে হবে। আর না পড়ে পরপর 3 পাতায় সাইন করে দিলেন মিনহু। মিনহু বললেন, রেজিস্ট্রারি পেপার 3টে কেন? আসলে তের তো 18 হতে কিছুদিন বাকি, তাই 18 হলে সরকারিভাবে সিল হয়ে কাবিননামা আসতে একটু টাইম লাগবে। ও আচ্ছা বলে আর ঘাটালেন না তিনি। উকিলও আর দেরি না করে বেরিয়ে গেল। এগিয়ে দেওয়ার নাম করে উকিলের পিছু পিছু গেল জাংকুক। ফাইলটা নিয়ে নিজের গাড়িতে রেখে বাসায় ঢুকলো। তে বাবাকে জড়িয়ে ধরেছে, কান্না করছে, তবে অভিমান করে আছে। বাবার থেকে সরে এসে সোফায় বসলো। বিয়ে হয়ে গেছে কিছুক্ষণ আগে, তাও ওর সবচেয়ে অপছন্দের মানুষটার সাথে। ভাবতেই পারছে না তে। রাতের খাবার খেয়ে যেতে জোর করলে তিনি রাজি হলেন না। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যেতে চাইলে জাংকুক বলল, আঙ্কেল আমি আপনাকে দিয়ে আসছি। আমি তো গাড়ি এনেছি জাংকুক, সমস্যা নেই, আপনার বাসায় গাড়ি পৌঁছে যাবে। চলুন। আচ্ছা চলো তবে।
আঙ্কেল আমি আসছি 1 মিনিট বলেই জঙ্কুক নিজের ঘরে চলে গেল। আলমারি থেকে গানটা বের করে পিছনে রেখে বেরিয়ে এলো। নিচে এসেই জানতে পারলো তেও যেতে চায়। জিন তো জানে কি ঘটতে চলেছে, তাই সে তেকে বারণ করলো যেতে, কিন্তু না, সে নাছোড়বান্দা, সে বাবার সাথে যাবেই। জঙ্কুকের বারণও শুনতে রাজি নয়। মিনহু বললেন, যাক না জঙ্কুক, ও গেলে কি প্রবলেম, তোমার সাথেই না হয় এসে পড়বে, কতদিন আর দেখা হবে না। বাড়ির রাস্তায় না গিয়ে অন্য রাস্তা ধরলে মিনহু বলতে থাকে, জঙ্কুক কোথায় যাচ্ছ, এদিকে কোথায় যাচ্ছ? আঙ্কেল এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। কিন্তু আমি তো চিনি না। কেন, আমি তো এদিকেই যাই। তে ঘুমে ঢুলছে, সামনে বসে আছে। নিজের হাতের ঘড়িতে চোখ রাখলো মিনহু। 10টার কাছাকাছি। শহর ছেড়ে নির্জন নদীর ধারে চলে এসেছে। মিনহু বারবার বলছে, জঙ্কুক গাড়ি থামাও, জঙ্কুক গাড়ি থামাও। একটু হাসলো জঙ্কুক। গাড়ির দরজা খুলে মিনহুকে বের করলো। জঙ্কুক আমায় এভাবে কেন টানছো? জঙ্কুক এখানে কেন এনেছো? চিৎকার করে বলতেই তের ঘুম ভেঙে গেল। দৌড়ে গেল জঙ্কুক আর তার বাবার কাছে। 20 বছর আগে আমার বাবাকে খুন করেছেন, তার প্রতিশোধ তুলতে এখানে এনেছি। 14 বছর আগে আমার আন্টিকে খুন করেছেন, তার প্রতিশোধ তুলতে এখানে এনেছি। আমাকে মারার চেষ্টা করেছেন বহুবার, সেগুলো হো হো করে হেসে দিল মিনহু। সব জেনে গেছে দেখছি, এবার তো তাহলে তোমাকেও টপকে দিতে হয়। মিনহু গান বের করে জঙ্কুকের দিকে তাক করলো। চিৎকার করলো তে, বাবা তুমি? চুপ, একদম চুপ, আমায় বাবা বলে ডাকবি না, তোর জন্য আজ এত কিছু হয়ে গেল। জঙ্কুকও গান বের করে তার দিকে তাক করলো। হেসে দিল মিনহু। জঙ্কুক এ ভুল করতে যেও না, না হলে, বলে তের দিকে গান ঘুরিয়ে ফেললো। 1 2 3 মনে মনে গুনতেই মিনহুর হাতে একটা, বুকে 3টে গুলি করে দিল জঙ্কুক। বাবা বলে চিৎকার করে সাথে সাথে সেন্সলেস হয়ে গেল তে। জঙ্কুক কারো পায়ের আওয়াজ পেয়ে দ্রুত তেকে কোলে তুলে গাড়িতে বসিয়ে গাড়ি নিয়ে চলে গেল। তে না থাকলে লাশটা গুম করে দেওয়া যেত, কিন্তু ও থাকায় কেউ দেখলেও প্রবলেম। ঘরে এনে তেকে শুয়ে দিয়ে মায়ের ঘরে গেল জঙ্কুক। মা ইজি চেয়ারটায় বসে আছেন। জঙ্কুক কাছে যেতেই তিনি উত্তেজিত কণ্ঠে বলল, জঙ্কুক তুই ঠিক আছিস? কি হলো ওই শয়তানটার? মা প্ল্যান সাকসেসফুল, কিন্তু মা একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। আমি ভেবেছিলাম তে ওই পারফিউমের সেন্টে বিভোর ঘুমে তলিয়ে যাবে, কিন্তু মা ও ঘুম থেকে কিভাবে উঠে গেল বুঝলাম না, ওর সামনেই। ঘাবড়াস না জঙ্কুক, সব ঠিক হয়ে যাবে। কইতে? সেন্সলেস হয়ে আছে ঘরে। আচ্ছা তুই যা, সেন্স ফিরলে শান্ত রাখার চেষ্টা করিস আর সবটা বুঝিয়ে বলিস। সব সত্য জানা দরকার ওর। দীর্ঘশ্বাস নিল জিন। জঙ্কুক বেরিয়ে যেতে নিলে জিন বললেন, তোর বাবার দেওয়া কথা পূরণ করতে পেরেছিস বাবা? আজ একটা মানুষ খুন করায়ও আমার আক্ষেপ নেই রে বাবা। কাল আমি রাজশাহী যাব। তোর চাচি কল করেছে একটু আগে। মিনহু যে বেকুইনকে মেরেছে তা তারা শিওর। কাল দাফন কার্য সম্পন্ন করবে। আমায় যেতে হবে 4-5 দিনের জন্য। ওকে মা, আমি ড্রাইভারকে বলে রাখবো। আসছি মা। জঙ্কুক বেরিয়ে গেল। স্বামী আর বান্ধবীর ছবি বুকে জড়িয়ে কান্না করতে লাগলো জিন। একরাশ চিন্তা মাথায় নিয়ে রুমের দিকে গেল জঙ্কুক, কিন্তু এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না জঙ্কুক। পুরো ঘর তছনছ হয়ে আছে। সাউন্ড প্রুফ দ্বিধায় কিছু বাহির থেকে শোনা যায়নি। দরজাও ভিড়ানো ছিল। জঙ্কুক ছুটে গেল তের কাছে। তে থামো প্লিজ, তে কথাটা তো শোনো। না, তে কোনো কথাই শুনছে না। চিৎকার করে ঘরের সবকিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে। জঙ্কুকের কাছে যেতে নিলেই তে চিৎকার করে বলে, আপনি আমার কাছে আসবেন না, একদম আসবেন না। জঙ্কুক দ্রুত দরজা আটকে দেয়। মায়ের কানে এসব গেলে আরো টেনশন করবে। দরজা আটকে পিছনে ফিরে দেখে ভাঙা কাচের টুকরো দিয়ে জঙ্কুককে তে আঘাত করতে আসছে। কোনো রকম হাত মুচড়ে কাচের টুকরোটা ফেলে দেয়। তে জঙ্কুককে খামচে কামড়ে ধরে। একদম মানসিক ভারসাম্যহীন মানুষের মতো আচরণ করছে আর চেঁচাচ্ছে। খুব জোরে তের গালে একটা চড় মারলো জঙ্কুক। 2 হাত এক হাতের মুঠোয় নিয়ে বলল, সবটা শোনোতে, প্লিজ থামো।
তে শান্ত হয়ে গেল। চুপ করে অসহায় দৃষ্টিতে তাকালো জঙ্কুকের দিকে। তেকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল জঙ্কুক। পাশের রুমে গিয়ে বিছানায় বসে তেকে নিজের কোলে বসিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিল। বিড়াল ছানার মতো চুপ করে গেল তে। মিনহ তোমার নিজের জন্মদাতা পিতা হলেও তুমি যাকে নিজের মা বলে জানো সে তোমার নিজের মা নয়, তোমার বাবা একজন খুনি। তে নড়ে চড়ে বসে, অপলক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে।